ছোটবেলা থেকেই তো আমরা জেনে আসছি যে পৃথিবীটা গোল, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি কি হতো যদি পৃথিবীটা গোল না হয়ে চ্যাপ্টা হতো? আরে থামুন থামুন, ভাবা বন্ধ করুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এপিসোডে আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব। 2003 সালের এক রিসার্চের মাধ্যমে জানা গিয়েছিল যে ক্যান্সাস হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ফ্ল্যাট বা চ্যাপ্টা জায়গা। কিন্তু আমরা তো জানি যে এই পৃথিবী চ্যাপ্টা নয়, বরং গোল। পৃথিবী চ্যাপ্টা হলে তো সমুদ্রে ঘূর্ণায়মান সমস্ত জাহাজ নিচে পড়ে যেত, তাই না? কিন্তু তা তো হয় না। যদি পৃথিবী গোল না হয়ে একটি চ্যাপ্টা ডিস্কের মতো হতো, তাহলে তার কেন্দ্রে থাকাকালীন অবস্থায় আমাদের নর্মালি মনে হতো, কারণ কেন্দ্রে চ্যাপ্টা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এই গোল পৃথিবীর মতোই হতো। কিন্তু যখনই আমরা কেন্দ্র থেকে কিছু দূরে সামনে এগোতাম, তাহলে আমাদের মনে হতো আমরা কোনো পাহাড়ে চড়ছি, কারণ সেই সময় গ্র্যাভিটি ডাইরেকশন অনেকটা এই রকমই হতো। কারণ যে কোনো অবজেক্ট, সেটা গোলই হোক বা চ্যাপ্টা, তার মাধ্যাকর্ষণ বল সর্বদা কেন্দ্রের দিকেই হয়। উদাহরণস্বরূপ, কোনো বলকে সিঁড়ি থেকে নিচে ফেলে দিলে সেটা ততক্ষণ পর্যন্তই পড়তে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটি কোনো সমতল ভূমিতে এসে ঠেকে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন বিল্ডিং বা গাছগাছালা সর্বদাই গ্র্যাভিটির বিপরীতে উঠতে থাকে? যদি আমাদের পৃথিবী চ্যাপ্টা হতো, তবে সেই চ্যাপ্টা পৃথিবীর কেন্দ্র থেকে কিছু দূরে যেতেই আমাদের আশেপাশের সমস্ত বিল্ডিং বা গাছপালাকেও একটা ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে বাড়তে হতো। আর যতই আমরা সামনে এগোতাম, এই ইনক্লিনেশনও বাড়তে থাকতো। এই একই জিনিস গাছপালার সাথেও হতো, কারণ তারাও তো গ্র্যাভিটির অপোজিটেই গ্রো করে, তাই না? যদি এই ব্যাখ্যাকে একটি লাইনে বোঝানো হয়, তাহলে পৃথিবী চ্যাপ্টা হলে কেন্দ্র থেকে কিনারার দিকে গেলে গ্র্যাভিটি ডাইরেকশন ভার্টিক্যাল থেকে হরাইজন্টালে কনভার্ট হয়ে যেত। একবিংশ শতাব্দীতে এখনও কিছু মানুষ বিশ্বাস করে যে পৃথিবী চ্যাপ্টা। এর সাথেও তাদের ফ্ল্যাট আর্থ সোসাইটি নামে একটি অর্গানাইজেশনও আছে। পৃথিবী চ্যাপ্টা, এই ব্যাপারে তারা বলে থাকেন পৃথিবী একটি চ্যাপ্টা ডিস্কের মতো, যার কেন্দ্রে নর্থ পোল এবং এজ বা কিনারা আন্টার্কটিকার বরফ দিয়ে ঢাকা রয়েছে, যা পৃথিবীর সমস্ত জলরাশিকে পৃথিবী থেকে নিচে নামতে বাধা দিচ্ছে। কিন্তু আসলে কি হয়েছিল যে মানুষ মানতে শুরু করলো যে পৃথিবী গোল নয়, বরং চ্যাপ্টা? এটা জানতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। আজ থেকে প্রায় 2500 সাল আগে লোক দূরবর্তী সমুদ্রে যেতে ভয় পেত, কারণ যদি পৃথিবী চ্যাপ্টা হয়, তাহলে আমরা পৃথিবী থেকে নিচে পড়ে যাব এবং কখনো ফিরে আসতেও পারবো না। কিন্তু এরপর গ্রিক ফিলোসফার অ্যারিস্টটলের জন্ম হয় এবং তার মাথায় চ্যাপ্টা পৃথিবী নিয়ে কিছু প্রশ্নও মাথাচাড়া দিয়ে ওঠে। কারণ দূর থেকে আসা জাহাজের কেবল ওপরের অংশই কেন দেখা যায়, পুরো জাহাজ কেন দেখা যায় না? পৃথিবীর সমস্ত জলরাশি কেন মহাকাশে পড়ে যায় না? এই সমস্ত প্রশ্ন মাথায় রেখে অ্যারিস্টটল নর্থ স্টার সম্পর্কে এক্সপেরিমেন্ট করলেন। যেমন, যখন আপনি নর্থ স্টার উত্তর মেরু থেকে দেখবেন, তখন তা একেবারেই মাথার উপরে দেখা দেবে। কিন্তু যখনই আমরা উত্তর মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে যাব, তখনই সেই নর্থ স্টার আমাদের চোখের সামনে তথা হরাইজন্টাল রিজিয়নে দেখা দেবে। আর এটা তখনই সম্ভব যখন পৃথিবী গোলাকার হবে। তার দ্বিতীয় পরীক্ষা তথা লুনার ইক্লিপস, যার মাধ্যমে তিনি লক্ষ্য করেছিলেন প্রতিবার চাঁদে পৃথিবীর ছায়া সার্কুলার অবজেক্টেই হয়, কোনো ফ্ল্যাট ডিস্কের মতো নয়। আরও এক বিখ্যাত গ্রিক গণিতবিদ এরাটোস্থেনিস পৃথিবী গোল হবার ব্যাপারে আরও একটি বিখ্যাত বৈজ্ঞানিক যুক্তি খাড়া করেন। তিনি জানতে পেরেছিলেন যে 21শে জুন ইজিপ্টের কোনো একটি শহরে দুপুর 2টার সময় সূর্য একেবারে মাথার ঠিক ওপরে অবস্থান করে এবং সেক্ষেত্রে কোনো ছায়াও দেখা যেত না। কিন্তু সেই সময়ই আলেকজান্দ্রিয়াতেই সূর্যের অবস্থানের জন্য সূর্যের পরছায়া দেখা দিচ্ছিল, যার মানে সূর্য একই সময়ে আলাদা জায়গায় আলাদা অবস্থানে অবস্থান করছিল। তাই এরাটোস্থেনিস আলেকজান্দ্রিয়াতে একটি লাঠিকে একটি নির্দিষ্ট জায়গায় গেড়ে দিলেন এবং সেই লাঠির পরছায়ার কোণও মাপতে লাগলেন এবং সেই শহর দুটির মধ্যবর্তী দূরত্বের সাথে সেই ছায়ার কোণের মাপকে হিসাব করে এরাটোস্থেনিস পৃথিবীর বক্রতার পরিমাপ করতেও সক্ষম হয়েছিলেন। কিন্তু অষ্টদশ শতাব্দীতে স্যামুয়েল রবোথাম নামের একজন বিজ্ঞানী পৃথিবীর চ্যাপ্টা হবার ব্যাপারে একটি পরীক্ষা করেন, যার নাম ছিল বেডফোর্ড লেভেল এক্সপেরিমেন্ট। পৃথিবীকে চ্যাপ্টা প্রমাণ করার জন্য তিনি একটি নদীকে বেছে নিলেন, যার নাম ছিল বেডফোর্ড রিভার। তো স্যামুয়েল বেডফোর্ড নদীর এক প্রান্তে দাঁড়িয়ে তার বন্ধুকে সেই নদীতেই একটি নৌকায় চেপে কিছু দূর পর্যন্ত ট্রাভেল করার কথা বলেন। যখন স্যামুয়েলের বন্ধু নৌকায় চেপে তার থেকে কিছু দূরে যাত্রা করে, তখন স্যামুয়েল সেই নৌকাটিকে টেলিস্কোপের মাধ্যমে লক্ষ্য করছিল।
তার কথায় সে নাকি তার বন্ধুকে 6 মাইল দূর থেকেও পুরোপুরিভাবেই দেখতে পাচ্ছিল। কিন্তু পৃথিবী যদি সত্যিই গোলাকার হতো তাহলে 6 মাইল দূরে যেতেই পৃথিবীর বক্রতার দরুন তার বন্ধু বা নৌকাটিকে হিসাব অনুযায়ী তার ভিউ পয়েন্ট থেকে 13 ফিট নিচে দেখতে পাবার কথা। এরপরেই স্যামুয়েল আর্থ নট এ গ্লোব নামের একটি বইও পাবলিশ করে দিলেন। কিন্তু এই এক্সপেরিমেন্টের পর আপনার মনেও তো একটা প্রশ্ন আসা স্বাভাবিক যে পৃথিবী যদি সত্যিই গোল হতো তাহলে তো সেই বোর্ডটারও সত্যি সত্যি অদৃশ্য হয়ে যাবার কথা ছিল, তাই না? কিন্তু পরবর্তীতে জানা গিয়েছিল যে স্যামুয়েল তার বন্ধুকে অত দূর থেকেও লক্ষ্য করতে পেরেছিল তা বায়ুমণ্ডলে অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের জন্যও হতে পারে, যার যোগ্যতম উদাহরণ হিসাবে সূর্যোদয় বা সূর্যাস্তের কথাও বলা যেতে পারে। এর মানে অ্যাটমসফিয়ারে উপস্থিত বায়োস্ফিয়ারের ডেন্সিটি এর পার্থক্য হওয়ার কারণে আমরা সূর্যকে সূর্যোদয়ের কিছু আগে বা সূর্যাস্তের কিছু পরেও দেখতে পাই। বিজ্ঞানীদের মতে বেডফোর্ড লেভেল এক্সপেরিমেন্টেও হয়তো ঠিক এমনটাই কিছু হয়েছিল। তাই স্যামুয়েলের যুক্তি বা তার প্রকাশিত বইয়ের জন্য ফ্ল্যাট আর্থ সোসাইটি আরও বেশি শক্তিশালী হয়। তাই এরপর সেই ফ্ল্যাট আর্থ সোসাইটিকে গ্র্যাভিটি সম্পর্কে প্রশ্ন করা হলে তারা বলে গ্র্যাভিটি বলে কোনো জিনিস আসলে পৃথিবীতেই নেই। তাদের কথা অনুযায়ী পৃথিবী 9.8 মিটার পার সেকেন্ড স্পিডে মহাকাশে আপওয়ার্ড ডাইরেকশানে এগিয়ে যাচ্ছে। এই কারণেই নাকি আমরা কোনো বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড স্পিডে ওপরে ছুড়ে দিলে তা গ্র্যাভিটি এর জন্যই নিচে নেমে আসে না, বরং পৃথিবীর মতো 9.8 মিটার পার সেকেন্ড স্পিডে উপরে যেতে থাকে। তাদের কথা অনুযায়ী পৃথিবী বা সূর্য লক্ষ মাইল দূরে নয়, বরং 4800 কিলোমিটার ওপরেই অবস্থিত আছে, যা একটি বাল্বের মতো চ্যাপ্টা পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, যার কারণে পৃথিবীতে দিন বা রাত হয় এবং সূর্যও 24 ঘন্টায় পৃথিবীর চারিদিকে পুরো একটি চক্কর কাটে, যাকে একদিন বলে মনে করা হয়। অবাক করা ব্যাপার হলো এই ফ্ল্যাট আর্থের সপক্ষ যুক্তি অনুযায়ী এরাটোস্থেনিসের এক্সপেরিমেন্টকেও জাস্টিফাই করা সম্ভব, যেমন দুটি জায়গায় ছায়ার আলাদা আলাদা অবস্থান। ইন্টারেস্টিং কিনা? তো তাদের যখন নাসার বিভিন্ন চিত্র বা ভিডিওর ব্যাপারে প্রশ্ন করা হয় তারা নির্দ্বিধায় বলতে থাকেন এই সমস্ত ভিডিও বা ফটোগ্রাফ সমস্ত কিছুই ভুল, নাসা নাকি আসল রহস্য লুকানোর জন্যই এসব করে চলেছে। তবে আমাদের এটা ভুললে চলবে না, ফ্ল্যাট আর্থের সপক্ষে যতই নানা মানুষ নানা যুক্তি দেখাক, কিন্তু পৃথিবী গোল হবার সপক্ষে আমাদের কাছে হাজার হাজার যুক্তি আছে। যেমন ভেরাজানো ন্যারো ব্রিজ, যা ব্রুকলিন এবং স্ট্যালিন আইল্যান্ডকে কানেক্ট করে। এটিকে পৃথিবীর বক্রতার কথা মাথায় রেখেই বানানো হয়েছে। এটি দুটি টাওয়ার, যার ওপরের ডিস্টেন্স 1300 মিটারের কাছাকাছি, যা একেবারে পারফেক্টলি ভার্টিক্যাল পজিশনে বানানো হয়েছে। কিন্তু এই দুটি টাওয়ারের মধ্যবর্তী দূরত্ব আমরা যদি নিচের তুলনায় ওপরের দিকে কম্পেয়ার করি তাহলে দেখা যাবে এটির উপরের দিকে 41 mm লম্বায় বেশি, যেটি পৃথিবীর কার্ভেচার বা বক্রতার কারণে হয়েছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন যুক্তি, যথা ঋতু পরিবর্তন অথবা নাসায়ের ভিডিও ফুটেজ এবং অন্যান্য গ্রহের রিয়েল ইমেজ এবং অ্যারিস্টটল বা এরাটোস্থেনিসের আসল এক্সপেরিমেন্ট, এই কথাগুলির প্রমাণ দেয় যে পৃথিবী ফ্ল্যাট নয় বরং গোলাকার। কিন্তু এই ব্যাপারে আপনার মতামত কি? নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা খুব ভালো লাগলে আপনি আপনার বন্ধুদের সাথে একদম শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমি এমনই ভিডিও প্রতি সপ্তাহে আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, এবং প্রতিবারের মতো থ্যাঙ্কস ফর ওয়াচিং।